রাত তখন 10:15। গড়িয়াহাট রোডের একটি 5তলা বাড়ির ফ্ল্যাটের সামনে উপস্থিত হয় পুলিশ। কোলাপসিবল গেট বন্ধ, কাঠের দরজা হালকা খোলা, কিন্তু পুলিশের ডাকাডাকিতে তা আচমকা বন্ধ হয়ে যায়। ভিতর থেকে স্পষ্ট ফিসফিসানি, নারীকণ্ঠ ও পুরুষ কণ্ঠ, এরপর আলো নিভে যায়। ওসি হীরেন্দ্রলাল মজুমদার বারবার অনুরোধ করেন দরজা খোলার জন্য, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া মেলে না। বাধ্য হয়ে খবর দেওয়া হয় দমকলে। মিনিট 10 মধ্যে দমকল এসে দরজা ভাঙে। ভিতরে ঢুকে পুলিশ দেখতে পায় 3 জন মহিলা করিডোরে দাঁড়িয়ে, চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। তল্লাশি চলাকালীন ঘরগুলিতে এক বৃদ্ধা মহিলা, এক অসুস্থ মহিলা, এক কিশোর ও 3 শিশু ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। রান্নাঘর তালাবদ্ধ, কোথাও কোনো পুরুষের চিহ্ন নেই। তখনই পুলিশ মৃতদেহ পচনের গন্ধ পায়, যে গন্ধ তাদের চেনা। এর কিছুক্ষণ আগে কন্ট্রোল রুমে একটি অজানা পুরুষ কণ্ঠের ফোন এসেছিল। গড়িয়াহাটের বণিক বাড়িতে তাড়াতাড়ি পুলিশ পাঠান, ওদের বড়বউকে মেরে ফেলেছে, দেরি করলে দেহ গায়েব করে দেবে। ফোনকারীকে আজও অজানা। সেই সূত্রেই পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। ঘটনাস্থল ছিল বিশাল, প্রায় ফুটবল মাঠের আয়তনের ফ্ল্যাট। লম্বা করিডোরের দুধারে একাধিক ঘর, একটি কাচঘেরা মন্দিরও রয়েছে। 6 তলা 7 তলায় যাওয়ার পথ তালাবদ্ধ। পুলিশের প্রশ্ন, বাড়ির বড়বউ দেবযানী বণিক কোথায়? 3 মহিলাই চুপ, মুখে যেন সাইলেন্সার। এই নিরুত্তর অবস্থাতেই খোলা হয় হত্যা মামলা। আইপিসি 120B, ষড়যন্ত্র, 302, খুন, 201, প্রমাণ লোপাট ও 34, যৌথ অপরাধ ধারায়। দেবযানী বণিক, সদ্য কুড়ির কোঠায় পা দেওয়া এক গৃহবধূ, এই পরিবারেরই পুত্রবধূ ছিলেন। পুলিশ জানতে পারে, তাকে শ্বশুরবাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনাই হয়ে ওঠে কলকাতার ইতিহাসে অন্যতম চাঞ্চল্যকর ও আলোচিত খুনের মামলা। পুলিশ যখন 5 তলার ফ্ল্যাট ঘুরে দেখছে, তখন উত্তর পূর্ব কোণের ঘরটিতে ঢুকতেই নাকে চেপে ধরতে হয় রুমাল। ঘরে কিছুই চোখে পড়ে না প্রথমে, পরিপাটি বিছানা, পাশেই একটি বারান্দা। সেই বারান্দার মুখে বাচ্চাদের একটি ভারী লোহার দোলনা ফেলে রাখা। সরিয়ে দেখা যায় একটি ফোল্ডিং খাট। খাটের উপর লেপকম্বল তোষকে চাপা দেওয়া। সব সরাতে গিয়ে বেরিয়ে আসে স্তব্ধ করা দৃশ্য, এক তরুণীর মৃতদেহ। দেহটি ফুলে উঠেছে, শরীরে শুরু হয়েছে পচন। গলায় স্পষ্ট ফাঁসের দাগ, নাকমুখে শুকিয়ে যাওয়া রক্ত। শাড়ি ব্লাউজ পরা দেহে রিগর মোর্টিস, মৃত্যুর বহু ঘণ্টা পেরিয়ে গেছে। 3 মহিলাকে ডেকে জিজ্ঞেস করা হয়, চেনেন? সমস্বরে উত্তর, না। ডাকা হয় 12 বছরের এক কিশোরকে, জিজ্ঞেস করতেই কেঁদে ফেলল, বলল, বৌদি। দেবযানী। দেবযানী বণিক। বছর 20-র এক গৃহবধূ, এই বণিক বাড়ির বড়বউ। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর রাতে ঘটনাস্থলে হাজির হন পুলিশের উচ্চপদস্থ অফিসাররা। তদন্তভার পান হোমিসাইড শাখার সাব ইন্সপেক্টর সুজিত সান্যাল। ঘটনাটি মুহূর্তেই শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। ইলেকট্রনিক মিডিয়া তখনও আসেনি, কিন্তু দেবযানী হত্যা মামলার খুঁটিনাটি দিনের পর দিন কভার করে আনন্দবাজার, যুগান্তরের মতো প্রথম সারির সংবাদপত্র। এই বহুতল ভবন, স্থানীয়দের কাছে পরিচিত বণিক বাড়ি, রাতারাতি অভিশপ্ত নামে খ্যাত হয়। আজও কেউ গড়িয়াহাট থেকে গোল পার্কের দিকে হাঁটলে কেউ না কেউ দেখিয়ে দেয়, এটাই সেই বণিক বাড়ি। বণিক পরিবার ছিল প্রভাবশালী ও ধনী, চা বাগান ছাড়াও বহু ব্যবসা ছিল। বাড়ির প্রধান চন্দ্রনাথ বণিক তৈরি করেছিলেন এই 11 তলা বাড়ি। নিজে পরিবারসহ থাকতেন বিশাল এক ফ্ল্যাটে, 10,000 স্কোয়ার ফিট আয়তনের। চন্দ্রনাথের পরিবার বিশাল, স্ত্রী অসুস্থ, মা শয্যাশায়ী, 9 সন্তানের জনক তিনি। বড় ছেলে চন্দন বণিক 1975 সালে বিয়ে করেন দেবযানীকে। তাঁদের 3টি ছোট সন্তান। দ্বিতীয় ছেলে আশিস বিবাহিত, স্ত্রী রূপা ও এক শিশু কন্যা। শেষ ছেলে অসীম অবিবাহিত, আর ছোট নন্দন পড়াশোনায় ব্যস্ত। বাড়ির কাজের লোকও কম ছিল না। চৈতন্য, যদু, উর্মিলা, পুষ্পা এবং শান্তি, সবাই নিয়মিত যুক্ত ছিলেন ঘরের কাজকর্মে। দেবযানীর লাশ উদ্ধারের পর তদন্ত নতুন দিকে মোড় নেয়। প্রশ্ন উঠে, কে, কেন, কিভাবে খুন করল? যদিও শহরের অনেকেই জানত,
দেবযানীর মৃত্যুর পেছনে হাত রয়েছে তার স্বামী, শ্বশুর, দেবর ও নন্দের। নাম ঘুরে ফিরে আসে চন্দ্রনাথ, চন্দন। তবে শুধু খুন নয়, তার পেছনের নির্মমতা, প্রতিদিনের নির্যাতন ও দমবন্ধ জীবন, তাও এক ভয়ানক কাহিনী। এক সহজ সরল, সংসারকেন্দ্রিক মেয়ের জীবনের ভয়ানক পরিণতি এই মামলাকে শুধু আইনগত ইস্যু নয়, বরং এক সামাজিক কলঙ্ক হিসেবে চিহ্নিত করে। দেবযানী বণিক বর্ধমানের প্রভাবশালী দত্ত পরিবারের একমাত্র মেয়ে। তাঁর বাবার নাম ধনপতি দত্ত, জেলায় অত্যন্ত বর্ধিষ্ণু ও সম্মানীয় নাম। ধনপতির ছিল বিশাল রাইস মিল, একটি পেট্রোল পাম্প, কয়েকটি বসতবাড়ি, যথেষ্ট জমিজমা, এমনকি মাছের ভেড়িও। তাঁর স্ত্রী সুধারানী এখনও জীবিত। 3 ছেলের নাম দেবদাস, বিপ্রদাস ও রামদাস। আর ছোট মেয়ে দেবযানী ছিল সকলের চোখের মণি। দাদারা ডেকে বলত বনু, মা বাবার আদরের নাম ছিল বুড়ি। আগেই বলা হয়েছে, ১৯৭৫ সালের অগস্ট মাসে দেবযানীর বিয়ে হয় গড়িয়াহাটের বণিক পরিবারের বড় ছেলে চন্দনের সঙ্গে। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে, বলা চলে বাল্যবিবাহ। চন্দন তখন ২০ পেরিয়েছে। বিয়েতে ধনপতি যৌতুক দিতে কার্পণ্য করেননি, সম্পূর্ণ সম্মানের সঙ্গেই মেয়েকে বরণ করে দেন বণিক পরিবারে। প্রথম ৩ বছর স্বস্তিতে কাটে। চন্দন, দেবযানী সুখী দম্পতি, পরিবারের সঙ্গেও সম্পর্ক ছিল শান্তিপূর্ণ। দেবরনন্দরা বড় বৌদিকে শ্রদ্ধা করতেন, শ্বশুর শাশুড়ি তাকে স্নেহ করতেন। কিন্তু ছন্দপতন ঘটে ১৯৭৮ সালের জুলাইয়ের শেষ দিকে। ধনপতি এসেছেন মেয়েকে দেখতে। সেই সময় চন্দ্রনাথ ও তাঁর স্ত্রী ধনপতিকে প্রস্তাব দেন। তাঁদের সেজ মেয়ে চিত্রার সঙ্গে ধনপতির বড় ছেলে দেবদাসের বিয়ে দিতে চান। ধনপতি সবিনয়ে জানান, এই প্রস্তাব যদি কিছুদিন আগেই আসত, তিনি ভাবতে পারতেন। কিন্তু এখন তো দেবদাসের বিয়ের কথা পাকা হয়ে গেছে আসানসোলের হরিসাধন ঘাঁটির কন্যা কুমকুমের সঙ্গে। অগস্টেই বিয়ে। চন্দ্রনাথ সে কথা শুনে একরকম অভিমান করে ভিতরে চলে যান। ধনপতি অপেক্ষা করে মেয়ের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে চলে যান বর্ধমানে। পরবর্তী ধাক্কা আসে দেবদাসের বিয়ের দিন। ধনপতি তাঁর পরিবারের সঙ্গে বণিকদেরও আমন্ত্রণ জানান। বিয়েতে ডাকা হয়েছিল মৃণালকান্তি বিষ্ণুকে, ধনপতির ভাইয়ের স্ত্রীর বোনের স্বামী। অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। চন্দ্রনাথ তখন সাফ জানিয়ে দেন, যদি বিষ্ণু থাকেন, তাহলে তাঁরা বিয়েতে যাবেন না। কারণ কি? জানা যায়, দেবযানীর সঙ্গে বিয়ের আগে চন্দনের সম্বন্ধ হয়েছিল বিষ্ণুর ভাগ্নির সঙ্গে। কিন্তু মেয়েকে না দেখেই চন্দ্রনাথ সময়মতো না গিয়ে, ঘণ্টা ৬ পরে গিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে চলে আসেন। বিষ্ণু সেই অবমাননা ভুলতে পারেননি এবং বিষয়টি নিয়ে বাদানুবাদও হয়। ধনপতি সেই পুরনো অপমানের কথা শুনেও চুপ থাকেন। কিন্তু আত্মীয়তার খাতিরে বিষ্ণুকে বিয়েতে ডাকেন। বিয়ের দিন চন্দ্রনাথ উপস্থিত হন এবং বিষ্ণুকে দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। সবার সামনে ধনপতিকে অপমান করে বলেন, ইচ্ছে করে অপমান করলেন। এবার থেকে আপনার মেয়ে আর কখনো বাপের বাড়ি আসবে না। কোনো ব্যাখ্যাই চন্দ্রনাথের রাগ ঠান্ডা করতে পারেনি। তিনি সপরিবারে বিয়েবাড়ি থেকে চলে যান। সেই থেকেই দেবযানীর ওপর শুরু হয় অদৃশ্য চাপ। শ্বশুরবাড়ির সম্পর্কের আবহ বদলে যেতে থাকে। বড় বৌমা হয়ে উঠতে থাকেন অতিথি, যার শিকড় তখনও ছিল বাপের বাড়িতে, কিন্তু ডালপালা ক্রমশ শুকিয়ে যাচ্ছিল শ্বশুরবাড়িতে। চন্দন, দেবযানীর দাম্পত্যে তৃতীয় বড় ধাক্কা আসে বর্ধমানের একটি পুকুরকে ঘিরে। ধনপতি দত্ত পুকুরটি কেনেন ভালো অঙ্কের দাম দিয়ে। হঠাৎই খবর পেয়ে চন্দ্রনাথ বণিক জানিয়ে দেন, ওই পুকুরের জন্য তিনিও আগেই বায়না করেছিলেন, ওটা তাঁকে ছেড়ে দিতে হবে। ধনপতি ঠান্ডা গলায় বলেন, বেশ তো, বায়নানামা দেখান, কিন্তু চন্দ্রনাথ তা দেখাতে পারেননি। কথার মধ্যে হালকা বাদানুবাদ হয়, কিন্তু পারিবারিক সম্পর্কে আবার একটি ভাঙনের রেখা স্পষ্ট হয়ে ওঠে। এরপর থেকে দেবযানীর উপর চাপ বাড়তে থাকে। শ্বশুরবাড়ির লোকজনের ব্যবহার ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। শাশুড়ি, দেবরনন্দ, এমনকি স্বামী চন্দনের ব্যবহারেও আসে বিরূপতা। কথায় কথায় কটাক্ষ, গালি, অবমাননা, এমনকি শারীরিক নির্যাতনও। চন্দন মাঝে মাঝেই স্ত্রীকে মারধর করতে শুরু করেন। আগে যেখানে দেবযানী ২ মাস অন্তর বাপের বাড়ি যেতে পারতেন, তা হয়ে দাঁড়ায় ৬ মাসে একবার। তাও অনেক অনুরোধ উপরোধের পর।
চিঠি লেখা বন্ধ হয়ে যায়। সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাঁকে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ থেকে। ৮২ সালের মাঝামাঝি পরিস্থিতি আরও খারাপ হয়। চন্দ্রনাথ ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ধার নিয়ে বর্ধমানে একটি কোল্ড স্টোরেজ কেনেন। তখন বণিকদের অন্য ব্যবসা প্রায় মুখ থুবড়ে পড়ছে। কোল্ড স্টোরেজ চালু হতে দেরি হচ্ছিল, আয় আসছিল না, অথচ ব্যাংকের কিস্তির তাগাদা শুরু হয়ে গেছে। এই অবস্থায় চন্দ্রনাথ ধনপতির উপর চাপ দেন ধারের ২৫% পরিশোধ করতে, সেই সময়ের হিসেবে প্রায় ১.৫ কোটি টাকা। ধনপতি জানিয়ে দেন এতটা দেওয়া তাঁর পক্ষে অসম্ভব, ১০ লাখের বেশি দেওয়া সম্ভব নয়। এ নিয়ে ফের ঝগড়া হয়। চন্দ্রনাথ রাগে মুখ খারাপ করেন, গালাগাল দেন। দুই পরিবারের সম্পর্ক কার্যত ছিন্ন হয়ে যায়। দেবযানীর প্রতি নির্যাতনের মাত্রা বাড়ে। শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন, আর বাড়ির বাকিরা, স্বামী, দেবর, ননদ সবাই তাঁকে অলক্ষী বলে গাল দিতে শুরু করে। প্রত্যেক সকাল ঘুম ভাঙত দেবযানীর কানে সেই অপমানজনক বাক্যে, এই অলক্ষীটার মুখ দেখে আবার দিনটা শুরু হল, আজও কিছু ভালো হবে না। সবাই যখন চোখ ফিরিয়ে নেয়, তখন পাশে ছিলেন শুধু বাড়ির পুরনো রাঁধুনি চৈতন্য। তাঁর হাত দিয়েই বাইরে পৌঁছত দেবযানীর কিছু চিঠি। একটি চিঠিতে দেবযানী লিখেছিলেন, আমি ৫ বছর ধরে সহ্য করছি এদের অত্যাচার, আর পারছি না। আমি এখানে থাকব না আর। তুমি বাবাকে বলো আমাকে নিয়ে যেতে। ওখানে ১ মাস থাকলে মনটা ভালো হবে। তোমার জামাইও ভালো লোক নয়, খারাপ কথা বলে সবসময়, গায়ে হাত তোলে সবার সামনেই। এভাবে থাকা যায় না। বাবাকে আবার বলো আমাকে তাড়াতাড়ি নিয়ে যেতে। আমি আর সহ্য করতে পারছি না। প্রণাম নিও, তোমাদের বুড়ি। ধনপতি যখন মেয়েকে দেখতে যেতেন, তখন বসার ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হতো তাঁকে। কয়েক মিনিটের দেখা, ননদদের নজরদারিতে তেমন কথাও বলা যেত না। রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পে এক জায়গায় আছে, রামসুন্দর যখন বেহাইবাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন, তখন বাপের বুক যে কেমন করিয়া ফাটে, তাহা তাহার হাসি দেখিলেই টের পাওয়া যাইত। দেবযানীর বেলায় প্রেক্ষাপট আলাদা, তিনি ছিলেন ধনী পরিবারের মেয়ে। কিন্তু বাবার পক্ষে ছিল না সব চাহিদা পূরণের ক্ষমতা। শেষ পর্যন্ত অপমান, অবহেলা, নির্যাতনই কপালে জোটে একমাত্র মেয়ের। নিরুপমার মতো দেবযানীর পরিণতিও নিয়ত নিগৃহীতার মতোই, শুধু মৃত্যুর ধরনটা ছিল আরও নির্মম। নিরুপমার মৃত্যুর পরে রায়বাহাদুরদের সামনে ছিল আরও একটি পণের রাস্তায় মীমাংসার সুযোগ। কিন্তু বাস্তবে দেবযানীর মৃত্যুর পর বণিকদের সামনে সে পথ ছিল না। সেই পথ তাদের জেলে নিয়ে গিয়েছিল। এক ফোঁটা সান্ত্বনা যদি কিছু থাকে, এটাই। ঘটনায় ফিরে যাই। ১৯৮২ সালের শর্তের শুরু। দুর্গাপুজোর আর মাত্র ২০ দিন বাকি। দত্তবাড়ির মেয়ে ছেলে বিপ্রদাসের বিয়ের জন্য আত্মীয়ার বাড়িতে শিয়ালদায় উঠেছেন পরিবারটির কয়েকজন সদস্য। ধনপতি তখনও রয়েছেন বর্ধমানে, ব্যবসার কাজে ব্যস্ত। হঠাৎ এক বিকেলে ধনপতির অফিসে ফোন আসে, রাইস মিলের ল্যান্ডলাইনে। ও প্রান্তে দেবযানী। কণ্ঠ কাঁপছে, কথার সঙ্গে কেঁদে ওঠেন। বাবা, তোমার জামাই আজ প্রচণ্ড মেরেছে আমায়। ধনপতি মুহূর্তে ফোন করেন শিয়ালদার সেই আত্মীয়ার বাড়িতে। বলেন স্ত্রীকে, এক্ষুনি যাও বুড়ির কাছে। ছুটলেন পরিবারের লোকেরা। বণিক বাড়িতে পৌঁছে বসার ঘরে প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করতে হল। অবশেষে এলেন দেবযানী, সঙ্গে নন্দরা। একান্তে কথা বলা তো দূর, মেয়েকে ভালো করে দেখতে পর্যন্ত দিল না কেউ। তবু সুধারানী লক্ষ্য করেন, মেয়ের ডান হাতের কনুই ফুলে আছে, গা কালশিটে স্পষ্ট। মায়ের বুক যেন কেঁপে উঠল। অনুরোধ করলেন চন্দ্রনাথকে, বুড়িকে কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে যেতে চাই। চন্দ্রনাথ প্রথমে সাফ না করে দিলেন। পরে অনুনয় বিনয় করে বলে উঠলেন, কয়েকদিন পর ব্যবসার কাজে ত্রিপুরা যাবে চন্দন, তখন নিয়ে যাবেন। কয়েকদিন পর দেবযানীকে বর্ধমানে নিয়ে গেলেন ভাই রামদাস। তখন মেয়ের মুখে শোনা গেল অত্যাচারের পুরো বিবরণ। চোখের জলে বারবার ধুয়ে গেল সে কথাগুলো। ধনপতি, সুধারানী করলেন যেটা সেই সময় এবং আজও বহু পরিবার করে থাকেন। বুঝিয়ে বললেন,
আমরা চন্দনের সঙ্গে কথা বলব। সব ঠিক হয়ে যাবে। তুই একটু মানিয়ে নে বুড়ি। দেবযানী জানালেন, বণিক বাড়িতে বলেই দেওয়া হয়েছে। তোমার বাবা যদি ওই 25% দেনা না মেটান, তোকে আর কখনো বর্ধমানে আসতে দেব না। ধনপতি বোঝালেন, একসঙ্গে এত টাকা তাঁর সাধ্যের বাইরে। 10 লাখ দিতে পারেন, পরে আরও চেষ্টা করবেন। এরপর এল চন্দন মেয়েকে নিয়ে যেতে। তখন আবার একবার ধনপতি সুধারানী অনুরোধ করলেন, ওকে যেন আর না মারো, ভালো করে রাখো। কিন্তু চন্দন ততক্ষণে ক্ষিপ্ত। সবার সামনে স্ত্রীকে গালাগাল দিলেন, হুমকি দিলেন, আর কখনো এ বাড়িতে আসতে দেব না। এতেও ধনপতির মন বোঝেনি, এটাই বোধহয় শেষবার। যখন দেবযানী বেরিয়ে যাচ্ছিলেন, মাথা নিচু করে বাবার পায়ের কাছে প্রণাম করছিলেন, ধনপতি তখনও ভাবেননি পরের বার মেয়ের মুখ দেখতে হবে হাসপাতালের মর্গে। এরপর মহালয়ার কয়েকদিন আগে বাপের বাড়ি থেকে পুজোর নতুন জামাকাপড় নিয়ে বণিক বাড়ি যান দেবযানীর দাদা দেবদাস। ফিরিয়ে দেন চন্দ্রনাথ, তাচ্ছিল্যে আর অপমানে ঠাসা ব্যবহার। দেবদাস অপমানিত হয়ে ফেরেন। ধনপতির বুকের ভেতর যেন বাজ পড়ে। বুঝলেন, এ পুজোটা বোধহয় ভালো যাবে না তাঁর বুড়ির জন্য। বাধা পড়ল সেই অনুমান। অত্যাচারের মাত্রা বাড়ে, দেবযানী শ্বশুর বাড়িতে হয়ে পড়েন পুরোপুরি একঘরে। ডিসেম্বরের মাঝামাঝি চন্দ্রনাথ ও চন্দন বর্ধমান কোর্টে যান কোল্ড স্টোরেজের ব্যবসার কিছু কাগজপত্র জমা দিতে। সেখানেই দেখা হয়ে যায় ধনপতির এক বিশ্বস্ত কর্মচারী ঋষিকেশ ঘোষের সঙ্গে। চন্দন ডেকে নেন গাড়ির দিকে। ভিতরে বসে চন্দ্রনাথ ঋষিকেশকে উদ্দেশ করে বলেন, তোমার বাবুকে বলো আমি এমন শোধ নেব, সারা জীবন জ্বলবে। ঋষিকেশ জবাব দেন, আমার বাবুকে আপনি নিজেই যা বলার বলুন, আমাকে দিয়ে নয়। শোধ নেওয়াও হয়। সময়টা জানুয়ারির শেষ, 28শে জানুয়ারি 1983। বণিক বাড়িতে সেই দিন সত্যনারায়ণ পুজো। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। মেজ ছেলে আশিস গেছেন সস্ত্রীক শ্বশুর বাড়ি। বাকি সবাই উপস্থিত। দেবযানীর দেবরনন্দরা, তাঁদের ছেলে মেয়ে, সকলে। কাজের লোকের মধ্যে ছিলেন যদু, উর্মিলা, শান্তি। পুরনো রাঁধুনি চৈতন্য তখন বাড়িতে নেই, 3 দিন আগেই গিয়েছেন নিজের গ্রামে। পুষ্পাও বাড়িতে নেই, সুন্দরবনে কয়েকদিনের ছুটি নিয়ে। বাড়িতে ছিল প্রায় গোটা পরিবার। ছিল না শুধু একটাই জিনিস, দেবযানীর জন্য ন্যায়ের সুরক্ষা। সকাল 8:25। সত্যনারায়ণ পুজোর আয়োজন চলছে বণিক বাড়িতে। অথচ ওই সময়েই ঘটল এক অশুভ ঘটনা। চন্দনের সঙ্গে প্রবল বাকবিতণ্ডায় জড়ালেন দেবযানী। হলঘরে সবার সামনেই চন্দন হঠাৎ রেগে গিয়ে দেবযানীকে হিড়হিড় করে টেনে নিয়ে গেলেন বেডরুমে। শুরু হল নির্যাতন, প্রচণ্ড মারধর। দেবযানীর কান্না আর আর্তনাদ ছড়িয়ে পড়ল বাড়ির প্রতিটি কোণে। কিন্তু আশ্চর্য, কেউ প্রতিবাদ করলেন না। চন্দনের মা থেকে শুরু করে ভাই ভাবি, সকলে যেন কানে তালা দিয়ে বসে রইলেন পুজোর সিন্নির আলাপ আলোচনায়। আলোকে ভরে থাকা সেই সকালে একটা মেয়ে নিভে যাচ্ছিল নিঃশব্দে। সকাল 8:30। দেবযানী জোর করেই বেরিয়ে এলেন বেডরুম থেকে। কাঁদছেন অঝরে। এসেই ফোন করলেন বাপের বাড়ি, বর্ধমানে। ফোন ধরলেন বড় ভাই দেবদাস। সেই দিন দত্তবাড়ির পুরুষরা ব্যস্ত ছিলেন জমিজমা সংক্রান্ত একটি মামলার প্রস্তুতিতে। কোর্টে যেতে হবে একটু পরেই। দূরভাষে দেবযানী হাউমাউ করে বললেন, এরা আমাকে মেরে ফেলবে। দাদা, তোরা আজই এসে আমাকে নিয়ে যা। দেবদাস কিছু বলার আগেই মুখ দেখে ফোন নিলেন ধনপতি। তখনই ফোন কেড়ে নিলেন চন্দ্রনাথ, সরাসরি গালিগালাজ করতে শুরু করলেন। আবার ফোনটি হাতে নিয়ে দেবদাস অনুরোধ করলেন, বনুকে কিছু করবেন না। আমরা বিকেলের মধ্যেই রওনা হচ্ছি। ওকে নিয়ে আসব। কাকাবাবু, দোহাই করে, আর মারবেন না। কোনো উত্তর না দিয়ে চন্দ্রনাথ ফোন রেখে দিলেন। সিদ্ধান্ত হল, দ্রুত কোর্টের কাজ সেরে সন্ধ্যার আগেই কলকাতা যাবেন ধনপতি ও দেবদাস, দেবযানীকে ফিরিয়ে আনবেন। কিন্তু কে জানত, সেই বিকেলের মধ্যেই শব্দ দুটোর পেছনে সময় দিচ্ছে মৃত্যু। কে জানত, সে সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে জীবন আর মৃত্যুর সীমারেখা। পুজো শেষ হল। অতিথিরা পাত পেরে খেলেন প্রসাদ।
শুধু দেবযানীকেই খেতে দেওয়া হল না, অলক্ষ্মী অপবাদে তাঁকে পুজোর জায়গার কাছাকাছিও যেতে দেওয়া হল না। গৃহলক্ষ্মীর কপালে জুটল অপমান, অনাহার আর এক ঘরে হয়ে থাকা। দুপুরের পর অতিথিরা বিদায় নিলেন। কল্যাণী ও চিত্রা, বণিকদের বড় ও সেজ মেয়ে, চলে গেলেন নিজ নিজ বাড়ি। বিকেলের দিকে বাড়িতে ছিলেন চন্দ্রনাথ, ছেলে চন্দন ও সীমানন্দন, এবং মেয়েরা জয়ন্তী, সুমিত্রা ও বিত্রা। দেবযানী একা নিজের ঘরে। চন্দনের মা ও ঠাকুমা বিশ্রামে, নিজ নিজ ঘরে। বাচ্চারা নিজেদের মতো। কাজের লোকের মধ্যে ছিল যদু ও শান্তি। উর্মিলা দুপুরের কাজ সেরে গিয়েছেন, ফেরার কথা সন্ধ্যায়। বিকেল 4:05। চন্দ্রনাথ ও চন্দন প্রবেশ করলেন দেবযানীর ঘরে। কিছুক্ষণ বাদেই ভেসে এল পরিত্রাহী চিৎকার। আতঙ্কে ছুটে এলেন যদু আর শান্তি। রান্নাঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন যখন তাদের আটকালেন সুমিত্রা। তোদের কি দরকার এখানে? যা, কাজে যা। চিৎকার স্তিমিত হয়ে এল ধীরে ধীরে। 4:30টার দিকে রান্নাঘর থেকে উঁকি দিয়ে যদু দেখল দেবযানীর ঘরে ঢুকছেন অসীম, জয়ন্তী, সুমিত্রা ও বিত্রা। কৌতূহল দমাতে না পেরে ফের এগিয়ে এল যদু আর শান্তি। কিন্তু আবার বাধা, সুমিত্রার কড়া ধমক। তোদের বললাম না নিজের কাজে মন দে। যা এখান থেকে। তবুও তার আগেই চোখে পড়ে গেল মর্মান্তিক দৃশ্যটি। দেবযানী ঝুলছেন ঘরের সিলিং ফ্যানে, শাড়ির ফাঁস গলায়, নিঃসার, নীরব। সময় তখন 4:45। বর্ধমানে সেই মুহূর্তে ধনপতি আর দেবদাস প্রস্তুতি নিচ্ছেন রওনা হওয়ার। ঠিক সেই সময় বাজল ফোন। কল্যাণী চিত্রাদের কলকাতার বাড়িতে নয়, ফোন এল বর্ধমানের নতুনগঞ্জের বাড়িতে। তুললেন দেবদাস। অপর প্রান্তে চন্দ্রনাথ। সকালে যিনি ছিলেন রুদ্ররূপ, এখন যেন শান্ত, অমায়িক, অচেনা। তোমরা কি রওনা হয়ে গিয়েছ? না কাকাবাবু, এই বেরোব। শোনো, আজ আর আসবে না। আমি কাল বর্ধমানে যাচ্ছি কাজে। তোমাদের দুর্গাপুরের পেট্রোল পাম্পে দেখা করব। বনুকে একটু দিন, কথা বলব। বৌমা তো চন্দনের সঙ্গে বেরিয়ে গেছে একটু আগে। সিনেমা দেখতে গেছে। চিন্তা করো না, ও ভালো আছে। ফোন কেটে গেল। অন্ধকার তখন শুধু দেবযানীর ঘরে নয়, পূর্ব পরিকল্পিতভাবে ঢুকে পড়েছে দত্তবাড়ির দোরগোড়ায়ও। ফোন রেখে দেওয়ার পরও খচখচানি একটা থেকেই গেল ধনপতি আর দেবদাসের মনে। ব্যবহারে এমন হঠাৎ ভোলবদল। সকালবেলার রুদ্রমূর্তির পর এত অমায়িক ব্যবহার স্বাভাবিক মনে হয়নি। ভাবলেন, হয়তো অনুতাপ হয়েছে চন্দ্রনাথের। সকালসকাল যা ঘটেছে তাতে দুঃখিত বোধ করছেন হয়তো। দেবযানীর সঙ্গে মিটমাটও হয়ে থাকতে পারে। তাছাড়া কালই তো কলকাতায় আসছেন উনি। তখন সামনাসামনি কথা বলা যাবে। অনেক হয়েছে, এবার ঘরের মেয়েকে ফিরিয়ে আনা দরকার। এদিকে সন্ধ্যা নামছে। আর বণিক বাড়িতে তখন প্রমাণ লোপাটের তোড়জোড় চলছে। কিন্তু মাথা ঠিক কাজ করছে না কারও। শান্তি রাত্রে এ বাড়িতেই থাকে, যদিও কখনো কখনো থেকে যায় রান্নাঘরের পাশে, সিঁড়ির পাশে। আজ দুজনকেই নির্দেশ দেওয়া হল বাইরে শোয়ার জন্য। শান্তিকে পাঠানো হল উর্মিলার ঘরে, যদুকে 3তলার কোণার দিকে। যাওয়ার আগে জয়ন্তী শাসিয়ে বলল, একটা কথাও বলবি না কাউকে, না হলে চুরির নামে ধরিয়ে দেব। খেতে পাবি না, মরবি রাস্তায়। সন্ধেবেলা কাজে এসে উর্মিলা দেখলেন কোলাপসিবল গেট বন্ধ। বেল দিলেন। চন্দ্রনাথ নিজে এসে বললেন, কাল আসবি, আজ আর দরকার নেই। সেই যে সকাল থেকে দেবযানী নিখোঁজ, কোথাও দেখা নেই তাঁকে, এ কথা কেউ উচ্চারণ করল না, জানাও গেল না কিছু। প্রচণ্ড মারধরের মধ্যে চন্দন সজোরে লাঠির বাড়ি মারে দেবযানীর মাথায়। সঙ্গে সঙ্গেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি। অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু ঘটে মুহূর্তের মধ্যেই। তারপর খুনকে আত্মহত্যা বলে চালাতে ঝুলিয়ে দেওয়া হয় দেবযানীর নিথর দেহটিকে সিলিং ফ্যানে। ঘর বন্ধ করে দেওয়া হয়। বাচ্চাদের বলা হয়, মা খুব অসুস্থ, ঘুমোচ্ছে। তোমরা অন্য ঘরে থাকো, নিরীহ, নিষ্পাপ মন। বিশ্বাস করে ফেলেছিল বাবা জেঠুদের কথা। রাত বাড়লে পরিবারের গোপন সভায় সিদ্ধান্ত নেওয়া হল, এই আত্মহত্যার গল্প হয়তো ধোপে টিকবে না। আপাতত দেহটা লুকানো হোক।
ঘরের লাগোয়া বারান্দায় রাখা ফোল্ডিং খাটের ভেতরে ঢুকিয়ে দেওয়া হল দেবযানীর দেহ। কিভাবে এই মৃত্যুর পরিক্রমা গড়ে উঠল তা তো শুরুতেই বলা হয়েছে। পরদিন সকাল ২৯ জানুয়ারি ১৯৮৩ সকাল ১০টা নাগাদ একটি স্যুটকেস হাতে চন্দ্রনাথ ও চন্দন বেরোলেন। গোল পার্কের ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক থেকে তোলা হল ১,০০,০০০ টাকা। তারপর সোজা রওনা হলেন পারিবারিক চিকিৎসক ডা অজিত কুমার ব্যানার্জির চেম্বারে। বললেন, এক গৃহকর্মী মারা গিয়েছেন, ডেথ সার্টিফিকেট চাই। ডাক্তারবাবু অবাক, মৃতদেহ না দেখে কি করে সার্টিফিকেট দেবেন? চন্দ্রনাথ তখন স্যুটকেস খুলে দেখালেন টাকা। কত লাগবে আপনার? অজিতবাবু টাকার দিকে তাকালেন, আবার চন্দ্রনাথের দিকে। হালকা হাসলেন। স্যুটকেস বন্ধ করে দিয়ে বললেন, যতই দিন, এ জিনিস আমার দ্বারা হবে না। আসুন আপনারা। বেরিয়ে যাওয়ার সময় চন্দ্রনাথের এক প্রশ্ন, ময়নাতদন্তে বোঝা যায় আত্মহত্যা না খুন? ডাক্তারের সোজাসাপটা উত্তর, অবশ্যই যায়, খুব স্পষ্টভাবে। আর দাঁড়ালেন না চন্দ্রনাথরা, ফিরলেন বাড়ি। কে জানে সেই রাতেই ডাক্তারবাবুই কি করেননি থানায় ফোন। ২৯ জানুয়ারি সকাল নিয়ম মতো কাজে এলেন উর্মিলা, শান্তি, যদু ও পুষ্পা। আগের রাতের ভয় দেখানো কথায় কতক্ষণ মুখ বন্ধ রাখা যায়। যদু আর শান্তি খুলে বলল উর্মিলাকে, বিকেলে কি ঘটেছিল, কি দেখেছিল। উর্মিলা সাহস করে চন্দনের কাছে জানতে চাইলেন, বড় বৌদিকে দেখছি না, কোথায় উনি? চন্দনের উত্তর, বাপের বাড়ি গিয়েছে, গতরাতে ভাইরা এসে নিয়ে গেছে। বাচ্চারাও দেখল মার ঘর বন্ধ। বলল, মা কোথায়? চন্দন বোঝাল, বর্ধমান গেছে, কদিন পরেই ফিরবে। রাত বাড়ল, প্রায় 10টা। উর্মিলা কাজ সেরে চলে গেছেন। যদুও বেরোবার তোড়জোড় করছে। শান্তি আর পুষ্পা বাড়িতেই। তখনই বেল বাজল। থানা থেকে আসছি, দরজা খুলুন প্লিজ। বাড়ির আলো নিভিয়ে দেওয়া হল। ৫তলা থেকে ৬তলায় ওঠার পেছনের দরজা দিয়ে উপরে উঠে গেলেন চন্দ্রনাথ, চন্দন, অসীম। সাফাইকর্মীদের ঘোরানো সিঁড়ি ব্যবহার করে নেমে গেলেন নিচে, নিঃশব্দে রাসবিহারী অ্যাভিনিউয়ের দিকে পালালেন। যদু, শান্তি, পুষ্পাকে ঢুকিয়ে দেওয়া হল রান্নাঘরে। চাবি আটকে দিলেন সুমিত্রারা। শাসিয়ে গেলেন, একটা কথাও বলবি না পুলিশকে, মারলেও মুখ খুলবি না কেউ। পুলিশ দরজা ভেঙে ঢুকল। বাকিটা তো ইতিহাস। পাপ চেপে রাখা যায় না, সে ফিরেই আসে। কে চন্দ্রনাথ, কে চন্দন বা অসীম বা সুমিত্রা, জয়ন্তী, বিত্রা, সামনে এল জনতার ক্রোধের মুখোমুখি। চন্দ্রনাথরা পালিয়ে গিয়ে প্রথমে উঠলেন মহাত্মা গান্ধী রোডের হোটেলিয়ার্স অ্যাসোসিয়েটসে। নাম নথিভুক্ত করলেন রমেশ দত্ত, ছেলেদের নাম সুশীল আর অশোক। পরদিন বদলে গেলেন বিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিটের শিয়ালদা লজে, নতুন পরিচয়, গৌর সাহা। এদিকে শহর জুড়ে হইচই। দেবযানী হত্যা নিয়ে সংবাদপত্র, টেলিফোন, থানায় আগুন লাগার মতো অবস্থা। পুলিশ লাগিয়ে দিয়েছে সোর্সদের, শহর জুড়ে খোঁজ চলছে। চন্দ্রনাথ বুঝলেন, বেশিদিন এভাবে গা ঢাকা দেওয়া যাবে না। ফেব্রুয়ারির ৪ তারিখ চন্দ্রনাথ বেরোলেন চন্দনসীমকে নিয়ে হাজরায়, এক পরিচিত উকিলের বাড়িতে। পুলিশ খবর পেল সোর্স মারফত। রাসবিহারী মোড়ের কাছে দুপুরে আটকানো হল একটি ট্যাক্সি। ভিতরে চন্দ্রনাথ, চন্দন, অসীম। ততক্ষণাৎ তাঁদের নিয়ে যাওয়া হল বণিক বাড়িতে। তল্লাশিতে তলার অফিসঘর থেকে উদ্ধার হল সেই লাঠি, যার আঘাতে মৃত্যু হয়েছিল দেবযানীর। ৭তলা থেকে উদ্ধার হল সেই শাড়ি, যা দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। পুলিশের কাজই তো অপরাধ দমন। অপরাধ ঘটার পর তার ছায়াছবি এঁকে চার্জশিট, সাক্ষ্য প্রমাণ, তারিখের পর তারিখ, আদালতের আদেশের প্রতীক্ষা। সাজা হলে খুশি, না হলে উচ্চতর আদালতের দ্বারস্থ হওয়া। আর এই পুরো পথে বারবার তদন্তকেই টেনে ধরা হয় কাঠগড়ায়। কেন অমুকের বক্তব্য নেওয়া হয়নি, তমুকের নাম নেই কেন সিজার লিস্টে, কোথায় ছিলেন কে, সব ঘেঁটে দেখা হয় এক এক করে। ভুল ধরা পড়লে তিরস্কার অনিবার্য। তাই তদন্তে ভুলচুকের কোনো জায়গা নেই। বিশেষ করে যখন মামলা খুনের মতো ভয়ঙ্কর অপরাধের, যেখানে সাজা হতে পারে মৃত্যুদণ্ড পর্যন্ত।
দেবযানীর খুন ছিল সেই বিরল কোটি মামলার একটিতে, যেখানে আইন পেশার দায় ছাড়িয়ে এক মানবিক তাগিদে পুলিশ লড়েছিল দলবদ্ধভাবে। এক গৃহবধূর নৃশংস মৃত্যুর বিচার না পেলে যেন বিবেকের কাছেই দায়বদ্ধ থাকবেন অফিসারেরা। তদন্তে ছিলেন সুজিত সান্যাল, কড়া অথচ স্পষ্ট, সংবেদনশীল অথচ যুক্তিনিষ্ঠ। তদন্ত চলেছিল ক্লান্তিহীন, লক্ষ্য একটাই, বিচার। বিচার পর্ব শুরু হল। বিত্রা তখন নাবালিকা, তাই জুভেনাইল কোর্টে বিচার তার। বাকি সবাই আলিপুর কোর্টে। সোয়ালজবাব, সাক্ষ্য প্রমাণ, দাবিদাওয়ায় ভরা ছিল প্রতিটি দিন। প্রচুর টাকা খরচ করেছিল বণিক পরিবার, চেষ্টা করেছিল ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করতে। কিন্তু দাঁড়ায়নি কিছুই। প্রমাণ একটার পর একটা বেরিয়ে আসছিল। লাঠিতে চন্দনের হাতের ছাপ, দেবযানীর হাতে লেখা চিঠি, যেগুলো বোঝায় একটানা নিপীড়নের ইতিহাস। হোটেলের রেজিস্টারে চন্দ্রনাথের লেখা মিলিয়ে গেছে তারই নিজের হাতে লেখা সঙ্গে। শান্তিদূর নির্ভীক জবানবন্দি, আর সবচেয়ে বড় কথা, ময়নাতদন্ত। মেডিকেল কলেজের ফরেনসিক প্রধান রবিন বসুর রিপোর্টে লেখা ছিল, মাথায় মারাত্মক আঘাত, খুলিতে চির, শরীর জুড়ে মারধরের চিহ্ন, আর গলায় যে ফাঁসের দাগ, তা মৃত্যুর পরে তৈরি, অর্থাৎ ঝুলিয়ে দেওয়া হয়েছিল খুনের পর। সব শেষে আদালতের রায় এল ১৯৮৫ এপ্রিল মাস। চন্দ্রনাথ ও চন্দনের মৃত্যুদণ্ড, সুমিত্রা, জয়ন্তী ও অসীমের যাবজ্জীবন। জজ সাহেব রায়ে লিখলেন, But the part played by accused Chandranath irrespective of his age and that of accused Chandan deserve the severest punishment enjoined by the law and no leniency need be shown to them having regard to the facts and circumstances of the case. বণিক পরিবার হাইকোর্টে গেল। রায় আংশিক বদলাল। চন্দ্রনাথ চন্দনের ফাঁসি বহাল, সুমিত্রার যাবজ্জীবনও। অসীম ও জয়ন্তীর সাজা কমে দাঁড়াল ২ বছরের সশ্রম কারাবাস। শেষ আশ্রয় সুপ্রিম কোর্ট। সেখানেই রদ হয় ফাঁসির রায়, দেওয়া হয় যাবজ্জীবন। ১৪ বছর পর জেল থেকে মুক্তি পান চন্দ্রনাথ, চন্দন ও সুমিত্রা। চন্দ্রনাথ পরে প্রয়াত হন। বাকি দুজন এখনও জীবিত। বিত্রাও দোষী সাব্যস্ত হয় জুভেনাইল কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশেই ৩ বছর পর মামলা থেকে মুক্তি পায়। শেষে আমরা যারা শুধু খবর পড়ি, কিছুক্ষণের জন্য শিউরে উঠি, তাদের প্রশ্ন, এরপর এর শেষ কোথায়? কি বলা যায় এই ঘটনায়? মর্মান্তিক, হৃদয়বিদারক, করুণ, কোনো শব্দেই যথেষ্ট নয়। ঘটনা যেমন বেদনার, তার পেছনের নির্মম পরিকল্পনা ততটাই নিঃসঙ্গ এক অন্ধকার, যা মানুষকে প্রশ্ন করতে শেখায়, আমরা আদৌ কতটা মানুষ। এই ঘটনা থেকে বর্তমান সমাজের জন্য কিছু শিক্ষামূলক কথা। ১. গৃহস্থালী হলেই নিরাপদ নয়। অনেকেই ভাবেন, নিজের ঘর, নিজের মানুষ, এখানে কি ক্ষতি হবে? কিন্তু দেবযানীর ঘটনা দেখায়, অপরাধ কখনো বাইরের লোকেরাই শুধু করে না। নির্যাতন, নিপীড়ন অনেক সময় ঘরের মধ্যেই জন্ম নেয়। ঘরকে নিরাপদ আশ্রয় করে তুলতে হলে আন্তরিকতা, সম্মান ও সমানাধিকারের চর্চা জরুরি। ২. নীরবতা মানে সমর্থন নয়, আত্মবিনাশ। দেবযানীর মতো বহু নারী দিনের পর দিন মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন, তবুও চুপ থাকেন, হয় সমাজের ভয়ে, না হয় পরিবারের সম্মানের কথা ভেবে। চুপ থাকা নয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই সাহস। ন্যায়বিচার পেতে সাহসিকতা অপরিহার্য। ৩. আইনের প্রতি বিশ্বাস রাখুন, তাড়াহুড়ো নয়। তদন্ত দীর্ঘ হয়, বিচারের পথ কঠিন। কিন্তু একবার যদি সত্যিই প্রতিষ্ঠা পায়, তাহলে আইনের শিকড় কতটা গভীরে তা বোঝা যায়। আইন কখনো তড়িঘড়ি করে না, কিন্তু ঠিকমতো প্রয়োগ হলে অপরাধীর রেহাই নেই। ৪. নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো জরুরি। নারীকে এখনও অনেক পরিবারে অধিকারহীন, বোঝা বা সম্পত্তির অংশ হিসেবে দেখা হয়। দেবযানী সেই ব্যবস্থারই বলি। মেয়েকে শিক্ষিত, সচেতন, আত্মনির্ভর করে তুলুন। তাকে ভালোবাসুন, তার কণ্ঠস্বরকে মর্যাদা দিন। ৫. অর্থ নয়, নৈতিকতা বড়। চন্দ্রনাথদের পরিবার টাকার জোরে আইনকে বসে আনতে চেয়েছিল। কিন্তু শেষমেশ প্রমাণ আর যুক্তির কাছে টাকা হার মানে। বার্তা, সম্পদ দিয়ে সব কেনা যায় না, সত্যকে দমন করা যায় না।
ছয় বিচার প্রক্রিয়ায় পুলিশ ও ফরেনসিকের গুরুত্ব। তদন্তকারী অফিসার সুজিত সান্যাল ও ফরেনসিক প্রধান রবিন বসুর নির্ভুল কাজের কারণেই বিচার সফল হয়। আইনের প্রতিটি স্তর, তদন্ত, বৈজ্ঞানিক প্রমাণ ও সাক্ষ্য সমান গুরুত্বের দাবিদার। সমাজের উচিত এদের যথাযথ সম্মান ও সমর্থন দেওয়া। ৭ সচেতন নাগরিক হওয়াই প্রতিরোধের প্রথম ধাপ। যদু বা শান্তির মতো সাধারণ মানুষ যদি সত্য বলে সাহস দেখাতে পারে, আমরা কেন পারব না? অন্যায় দেখলে মুখ খুলুন, প্রতিবাদ করুন। নীরবতা কখনো বিকল্প নয়। শেষ কথা। দেবযানী বণিক ছিলেন এক নারী, যিনি ভালোবাসা চেয়েছিলেন, সম্মান চেয়েছিলেন, নিরাপদ সংসার চেয়েছিলেন। কিন্তু পেয়েছিলেন নিপীড়ন, বঞ্চনা আর মৃত্যু। এই মৃত্যু যেন আর না ঘটে। আর কোনো দেবযানী যেন ইতিহাস না হয়। আমাদের ঘরে, সমাজে, মননে সুবিচারের আগুন জ্বলুক, সহানুভূতির আলো ছড়াক।